মর্নিং। ধারচুলা থেকে বাড়ি ফেরার পথে তোমাদের সকলকে গুড মর্নিং। তো ধারচুলা থেকে আজকে আমরা বেরোচ্ছি, যেরকমটা বলেছিলাম প্ল্যানে খানিক চেঞ্জ আছে। তো আজকে তো যথারীতি আমরা টনকপুর যাব। টনকপুর গিয়ে তারপরে পরের দিন বারাণসীতে একদিন স্টে, তারপরে বারাণসী থেকে কলকাতা। এই হচ্ছে আমাদের ফেরার প্ল্যান। আসার সময় আমরা এসেছিলাম কলকাতা থেকে ঔরঙ্গাবাদ থেকে লখনৌ থেকে টনকপুর থেকে ধারচুলা, দেন ধারচুলা থেকে নাভিগ্রামে স্টে করেছিলাম। স্টে করে তারপরে আদি কৈলাসে একদিন, ওম পর্বত যেদিন করলাম সেদিনই আমরা ধারচুলাতে ব্যাক করলাম। মানে গতকাল আমরা ধারচুলাতে ব্যাক করেছি। পুরো আইটিনারিটা তোমাদের আরেকবার বলে দিলাম। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে টনকপুর যাব। তার আগে টনকপুর যাওয়ার আগে অ্যাকচুয়ালি পিথোরগড়ে রয়্যাল এনফিল্ডের একটা সার্ভিস সেন্টার আছে, আমরা আসার পথে দেখেছিলাম। এবং রয়্যাল এনফিল্ডের সার্ভিসের যে অ্যাপটা আছে সেটাতেও দেখাচ্ছে। অ্যাকচুয়ালি যেরকমটা বললাম যে এই ট্রিপটাতে মানে একদম প্রপার ইউজ হয়েছে আমাদের অ্যাডভেঞ্চার ট্যুরারের। তো সেই ইউজের ফলস্বরূপ প্রবাবলি আমাদের ডান দিকের বাঁ দিকের শকারের অয়েল সিলটা কেটে গেছে। তো সেটা ঠিক করানোর জন্য আমাদেরকে সার্ভিস সেন্টারে যেতে হবে। তো সার্ভিস সেন্টার নিয়ারেস্ট এখন পিথোরগড় যেতে এখান থেকে দেখাচ্ছে 3 ঘন্টা। তো এখন প্রায় 7টা বাজে, আমরা অলমোস্ট রেডি হয়ে গিয়েছি। মানে পুরোই রেডি হয়ে গিয়েছি। ইন্দ্রনীল স্যাডেল ব্যাগ দুটো অলরেডি বেঁধে দিয়েছে গাড়িতে, আর পিছনের যে ডাফেল ব্যাগটা নিই সেটা বাকি আছে, সেটা বাঁধবো। আমরা জ্যাকেট প্যান্ট পরে নিয়েছি, একদমই রেডি, জাস্ট বেরোবো। এখানে তো চা খাওয়ার কোনো গল্প নেই, রাস্তাতেই চা খাবো, বা দেখি মার্কেটে বেরিয়ে যদি চা পাই, এখন যদি খুলে গিয়ে থাকে মার্কেট তাহলে একটু চা খাবো, খেয়ে বেরোবো। তো ঠিক আছে, চলো বাড়ি ফেরার উদ্দেশ্যে যাত্রা স্টার্ট করা যাক। ধারচুলার হোটেল থেকে বেরিয়ে আমরা এখন চলতে শুরু করেছি টনকপুরের পথে। ধারচুলার আমরা যে হোটেলটায় ছিলাম সেটা সেম হোটেল যেটা কিনা আমরা আগের বার এসে ধারচুলাতে ছিলাম। আগের বার ইন দ্য সেন্স এই 2 দিন আগে এসেছিলাম, হোটেল দেব। সেটা ডিটেলসটা আমি অলরেডি শেয়ার করেছি আমাদের সেকেন্ড এপিসোডটায়। উত্তরাখণ্ডের অবস্থা কিন্তু সত্যি খুবই খারাপ। মানে আমি ছোটোবেলা থেকে 2 বার উত্তরাখণ্ড এসেছি, কেদার, বদ্রি, তারপর ওইদিকে নৈনিতাল, মুসৌরি, দেরাদুন, তারপরে হরিদ্বার, কৌশানি, আউলি, এগুলো সব এই জায়গাগুলো পুরো ঘোরা আমার। যখন এসেছিলাম তখন উত্তরাখণ্ডের রাস্তা সরু ছিল, এটা ঠিক, কিন্তু ভালো ছিল। পাহাড়ের এরকম অবস্থা ছিল না, মানে কয়েকশো মিটার যেতে যেতেই আমরা দেখছি ধস নেমেছে, কয়েকশো মিটার। আর এটা পুরো টনকপুর থেকে পুরো কন্ডিশনটা এরকম, পুরো রাস্তাটার মানে মাল্টিপল জায়গায় ধস নেমে আছে এবং কন্টিনিউয়াসলি কাজ হচ্ছে। ন্যাচারালি পাহাড়ে কন্টিনিউয়াসলি কাজ না হলে মানে পুরো জনজীবন ব্যাহত হয়ে যাবে আর কি। কিন্তু এতটা ডেভেলপমেন্ট সত্যি কি আমাদের দরকার? কি জানি, মানে এইরকম চওড়া রাস্তা এর কি কোনো প্রয়োজন? কি জানি, সত্যি খুব খারাপ লাগছে উত্তরাখণ্ডের কন্ডিশন দেখে। মানে এইরকম কন্ডিশন মানে খবরে শুনেছি, খবরে পড়েছি যে উত্তরাখণ্ডে পাহাড় ভঙ্গুর হচ্ছে, উত্তরাখণ্ডে প্রচুর ধস নামছে, প্রত্যেক বছর বিপদ আরও বাড়ছে। এখন নিজে স্বচক্ষে দেখছি। ধারচুলার হোটেল থেকে বেরিয়ে 17-18 কিলোমিটার মতো এসেছি। এই যে এই রাস্তা ধরে এসেছি, আর এই রাস্তা ধরে যাব। একটা দোকানে দাঁড়িয়েছি, এখানে একটু হালকা ফুলকা কিছু ব্রেকফাস্ট করে নিই, চা খাই, সকাল থেকে চা খাওয়া হয়নি। আর খেয়ে দিয়ে তারপর বেরোই। রাস্তা কাঁদিয়ে দিচ্ছে উত্তরাখণ্ডের রাস্তা আমাদেরকে। যাই হোক, চলো চাটা খেয়ে নিই এবার। ব্রেকফাস্ট চলে এসছে, ছোলার তরকারি আর পরোটা। একটা চামচ দাও তো।
চলো খেয়ে নিই পরোটাটা ঘিয়ে ভাজা। খাওয়া দাওয়া হয়েছে আমাদের, এবার স্টার্ট করা যাক, কিন্তু তার আগে আজকে সেলফিটা তো তুলতে হবে। পাহাড় আমাদের কখনো নিরাশ করেনি, এবারেও করলো না। পঞ্চচল্লী বেস ক্যাম্প আমরা যাইনি, কিন্তু এখন ফেরার পথে আমাদের পঞ্চচল্লীর দর্শন হয়ে গেল, কিন্তু সাথে আরও একটা চূড়া দেখা যাচ্ছে। সেটা এক্স্যাক্টলি কি সেটা আমি জানি না, কেউ যদি তোমরা জানো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। পিথোরগড়ে রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারের সামনে আমরা এসেছি। নেবে নিচে গাড়ি? ওকে, সো দিস ইজ রয়্যাল এনফিল্ড শোরুম, আর পাশেই একটা ছোট্ট রাস্তা নেমে গেছে নিচে। তো ইন্দ্রনীল কথা বললো, বলে তারপরে এখন একজন মেকানিক ভদ্রলোককে নিয়ে এসেছেন। দেখা যাক, আমরা এখনো শিওর নই যে এখানে সার্ভিসিংটা করাবো কিনা। বেনারসে যেহেতু আমাদের একটা দিন স্টে আছে, তো ওখানেও একটা সার্ভিস অ্যাপের থ্রুতে সার্ভিসিংটা বুক করা যায়, ও বুক করে নিয়েছে। তো দেখা যাক, ডিসাইড করতে হবে কতক্ষণ টাইম লাগছে সেই বেসিসে, কারণ এখান থেকে এখনো টানাকপুর 4.5 ঘন্টা দেখাচ্ছে। ওকে, তো আমরা আপাতত পিথোরগড়ে মানে এখানে সার্ভিসিংটা করাচ্ছি না, মানে অয়েল সিলটা যেটা কেটে গেছে ওটা আমরা ঠিক করাচ্ছি না। এখানে একজন মেকানিক দেখলেন, দেখে উনি বললেন আরামসে আপনি 500-600 কিলোমিটার চলে যেতে পারবেন এখনও। এমনিতে আমাদের বারাণসীতে অলরেডি একটা বুকিং করা আছে, তো ওখানেও দেখাতে পারি। আদারওয়াইজ যাওয়ার পথে খাটিমা বলে একটা জায়গা পড়বে, সেখানেও দেখাতে পারি। সেখানে তুলনামূলক বড় এদের সার্ভিস সেন্টার রয়েছে এবং ওখানে ম্যান পাওয়ারও অনেক বেশি। এই ভদ্রলোক সাজেস্ট করলেন আপনি খাটিমাতে গিয়ে সার্ভিসটা করাতে পারেন। अदरवाइज উনি বলছেন मैं तो रेकमेंड नहीं करूँगा कि आप কলকাতা तक चले जाओ। উনি বলছেন যে এমনিতে মানে আপনার অসুবিধা হওয়া ছাড়া, মানে গাড্ডায় পড়লে খটখট করে লাগবে, নিজের উপরে অনেক বেশি ইয়েটা আসবে, মানে ঝাঁকুনিটা আসবে, এগুলো ছাড়া আদারওয়াইজ গাড়ির সেরকম খুব একটা কিছু সমস্যা হবে না যদি আপনি কলকাতা অবধিও চলে যান। তো এটা শোনার পরে আমরা একটু খানিকটা স্বস্তি পেয়েছি। যদিও বা আমরা আমাদের যে দাদার কাছ থেকে ও সার্ভিসিংটা করায়, তো তাকেও ফোন করা হয়েছিল, সেও একই কথা বলেছে। তারপর সাহেবদারও ওপিনিয়ন নেওয়া হয়েছিল, সাহেবদা গাড়ির ব্যাপারে অনেক কিছু জানে, তো ওরও ওপিনিয়ন নেওয়া হয়েছিল। ও একই কথা বলেছে যে কলকাতা অবধি চলে গেলেও কিছু হবে না, হয়তো রডটা খানিকটা ড্যামেজ হওয়ার চান্সেস থেকে যেতে পারে, বাকি আদারওয়াইজ মানে গাড়ি একদম বসে যাওয়ার সম্ভাবনা নেই অয়েল সিল কেটে গেলে। তারপর যদি মানে 2000 কিলোমিটার মতো আমাদের চালানো হয়। তো এই সমস্ত শোনার পর এখন আমরা আপাতত পিথোরাগড় থেকে বেরোচ্ছি, বেরিয়ে টানাকপুর পৌঁছাবো। এবার খাটিমাতে সার্ভিসটা করাবো কিনা সেটা দেখি, ডিসাইড করতে হবে। এখন বাজে দুপুর 1:51, আমরা লাঞ্চ করতে বসেছি। তো একটা র্যান্ডামলি একটা হোটেলে ঢুকেছি, ভেজ থালি নিয়েছি, ননভেজ খাচ্ছি না, এখানে ননভেজ পাওয়া যাচ্ছে। যাচ্ছে ওই তো মাটন চিকেন লেখা রয়েছে, তুমি দেখো। আমি জিজ্ঞেস করলাম, বললো শুধু ভেজ। আচ্ছা, তাহলে বোধহয় এখন অ্যাভেলেবল নেই। তো যাই হোক, মোট কথা আমরা ভেজ থালি নিয়েছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকে খাবার। কোনটা কি আমি জানি না, পনির দেখতে পাচ্ছি, ডাল দেখতে পাচ্ছি, আর একটা রায়তা না মিষ্টি রায়তা, আমিও সিমুই ভাবছি, দেখি। আচ্ছা, আর এটা হচ্ছে রায়তা।
আমরা এখন পৌঁছে গিয়েছি আমাদের আজকের ডেস্টিনেশন টনকপুরের হোটেলে। যে হোটেলটা আমরা ছিলাম যাওয়ার সময় সেম হোটেলে উঠেছি, হোটেল রেয়াঞ্জ। হোটেলটার রুমগুলো কিন্তু সত্যিই খুব ভালো। ভদ্রলোক যিনি নিচে বসে আছেন রিসেপশনে, তিনি একটু ট্যাড়া মানুষ, একটু কাটা কাটা কথাবার্তা বলেন, বাট কোনো রকম কোনো ফেসিলিটিসে অসুবিধা হয়নি আমাদের আগের বারেও। হ্যাঁ, লাগেজও তুলে দিয়েছেন। বাকি আমাদের কোনো সমস্যা হয়নি, শুধু ওনাকে একটু সফটলি হ্যান্ডেল করতে হচ্ছে, এই যা। এই হোটেলটার ট্যারিফ নিয়ার বাই হোটেলগুলোর থেকে একটু বেশি। হ্যাঁ, এই হোটেলটার ট্যারিফটা একটু নিয়ার বেশি। বাই হোটেলগুলো উইদিন 1000 রুপিস পাওয়া যায়। এই হোটেলটার এসি রুম স্টার্টিং হচ্ছে 1344 রাইট নাও, ঠিক আছে? আমরা যে রুমটা আছে এটা 1344 এবং আচ্ছা। আরেকটা এর থেকে একটু হায়ার মানে রেটেড রুম রয়েছে, দ্যাট ইজ 1680, 1680 টাকা। কিন্তু ওটা এক্সট্রা কিছু নেই, ওটা এক্সট্রা কিছু নেই বলতে বোধহয় খুব সম্ভবত রেফ্রিজারেটর রয়েছে। হ্যাঁ ওটাই, মানে শুধু একটা কেটল দেওয়া রয়েছে, এটা হ্যাঁ, বলেছেন। সেটা আমরা আর এক্সপ্লোর করিনি সে সমস্ত। না ওই দুটোই এক্সট্রা রয়েছে। আমি প্রথম দিন গিয়ে দেখেছিলাম না, আচ্ছা, ওই দুটোই জিনিস এক্সট্রা রয়েছে, একটা রেফ্রিজারেটর আর একটা ইলেকট্রিক কেটল ওরা ওদের তরফ থেকে দিয়েছে। আর কিছু এক্সট্রা নেই, মানে 300 টাকা এক্সট্রা দেওয়ার আমাদের কোনো পারপাস নেই, তাই জন্য আমরা আর দিইনি। তো আমরা হ্যাপি উইথ দিস রুম, সেই কারণে। এইবারের রুমটা একটু ছোট আমার যা মনে হচ্ছে, একটু তুলনামূলক ছোট মনে হচ্ছে। ছোট, বাট ঠিক আছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, ফেসিলিটিস সবই দিয়েছে। জামা কাপড় সব এদিক ওদিক ছড়ানো। এই রাইডিং জ্যাকেট যেটা কিনা একদম ধুলো মাটি মেখে একাকার কাণ্ড হয়ে আছে। 5 তারিখ থেকে এই রাইডিং জ্যাকেটই চলে যাচ্ছে, রাইডিং জ্যাকেট এন্ড রাইডিং প্যান্ট। এগুলোরও ফিডব্যাক বেশ ভালো। এক্স্যাক্টলি, মানে এই জ্যাকেট আর প্যান্টটা আমি ফার্স্ট টাইম পরছি, তো প্রেটি মাচ কমফর্টেবল। তো এনিওয়েজ দেখা যাক, এখন চাটা খেতে একটু বেরোতে হবে, তার আগে ফ্রেশ হয়ে নিতে হবে ভালো করে। আজকেও কিন্তু আমরা এখন 4:15 বাজে না, 5:30, 6টা, 6টা বাজে, প্রায় 6টা বাজে। তো আমরা হ্যাঁ আলো আছে, আমরা আলো থাকতে থাকতেই ঢুকে গিয়েছি এবারেও, মানে আজকের দিনও। কিন্তু কালকে প্রবাবলি ঢুকবো না, কালকে বেনারস যাচ্ছি, তোমরা জানো। প্ল্যান আছে, তো দেখা যাক। খিদেটা এখন একদম জাঁকিয়ে পেয়েছে আমাদের, আর গরম গরম সমোসা ভাজা হচ্ছে আমাদের সামনে। হোটেলে রুম সার্ভিস আছে, খাবার দাবার ঘরে দিয়ে যায়। তো আমরা চা বলে এসেছি হোটেলের চাটা বেশ ভালো। আর এখান থেকে সমোসা নিয়ে যাব, নিয়ে গিয়ে চা সহযোগে এখন আমাদের সমোসা খাওয়া হবে। বেশ লোভ লাগছে কিন্তু সমোসাগুলো দেখে, যদিও আমার বাঙালি সিঙ্গারাই বেশি পছন্দ। ওই ভাজা মশলার অদ্ভুত সুন্দর গন্ধ, তার সাথে আলুর পুর, আহা। যাই হোক, এখন আপাতত সমোসা দিয়ে চা খেতে হবে। সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, তোমরা দেখলে। আমরা সিঙ্গারা কিনলাম, কিনে তারপর হোটেলে চলে এসেছিলাম। হোটেলে এসে এদের ইনহাউস কিচেন আছে, সেখান থেকে এই চা অর্ডার করলাম, চা সিঙ্গারা খেলাম। সন্ধ্যাবেলা খেয়ে দিয়ে তারপর একটু আগে আমরা ডিনারটা করে নিয়েছি। ডিনারও ইনহাউস অর্ডার করেছিলাম, ভাত, ডাল, ডিম সেদ্ধ, ঢ্যাঁড়স মশলা অর্ডার করেছিলাম। তো ভালোই ছিল খাবারগুলো। ডালটা এরা অপূর্ব বানায়, কিন্তু তবুও লাস্ট 4-5 দিন ধরে একই খাবার খেয়ে খেয়ে না আমার এখন মাছ ভাতের ক্রেভিংস হচ্ছে। যাই হোক, মোট কথা এখন আমাদের দিনটা ডান, এবং আমরা এখন শুয়ে পড়ব। সকালবেলা চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব ওঠার, এবং উঠে যতটা তাড়াতাড়ি সম্ভব বেরোনোর। কারণ হচ্ছে ইন্দ্রনীলের বাইকের যে অয়েল সিলটা কেটে গেছে, ফোর্ক অয়েল সিলটা, সেটার মানে ওর শকাটা দিয়ে অল্প অল্প ফোর্ক অয়েল গড়াচ্ছে। এবং এটা যদিও বা সব মেকানিক যাকেই জিজ্ঞেস করা হয়েছে, সবাই বলেছে যে কোনো চাপ নেই, তুমি কলকাতা পৌঁছে যেতে পারো, এটা নিয়ে খুব বেশি ক্ষতি হবে না, আর তোমার কোনো অসুবিধা হবে না, এটসেট্রা। কিন্তু তবুও যদি হাতের কাছে পাওয়া যায় তাহলে অবশ্যই ঠিক করে নেওয়া উচিত, সেটাই আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু টানাকপুর অবধি আসার মধ্যে আমাদের দুটো সার্ভিস সেন্টার পড়েছে, একটা হচ্ছে পিথরগড় আর একটা হচ্ছে চম্পাওয়াট। আরেকটা যেটা খাটিমা বলে জায়গাটা, যেটা কিনা মনে হয় বর্ডার ইউপি আর উত্তরাখণ্ডের,
তো সেই জায়গাটাতেও একটা আছে যেটা কিনা টনকপুর থেকে মাত্র 20 কিলোমিটার দূরত্বে। আমরা তারপর লাস্টে প্ল্যান করলাম যে ওখানে গিয়ে সারিয়ে নিয়ে তারপরে টনকপুর ঢুকবো, কারণ এটা শহর, এখানে একটু রাত করে ঢুকলেও চাপ নেই। তো সেখানেও তারপর ফোন করে জানলাম যে ওদের কাছে নেই, মানে এই 3টে সেন্টারের মধ্যে, 3টে সার্ভিস সেন্টারের মধ্যে একটাতেও অয়েল সিলটা নেই। তো ওরা রিপেয়ার করতে পারবে না, এটা হচ্ছে ওদের বক্তব্য। তো যেরকমটা তখনও বলেছিলাম যে আমরা বেনারসে বুক করে রেখেছি একটা সার্ভিস, তো বেনারসে গিয়ে আমাদের চেষ্টা করব আর একবার। তো সেটা আরেকটা মূল কারণ কালকে একটু তাড়াতাড়ি বেরোতে চাওয়ার। যে সার্ভিস সেন্টারটা আমরা বুক করেছি সেই সার্ভিস সেন্টারটা অ্যাকচুয়ালি আমাদের যে এয়ারবিএনবিটা বুক করেছি বেনারসে সেটা থেকে কাছে কিনা, কতটা দূরত্বে, কখন আমাদের যেতে হবে, এই সমস্ত জিনিসগুলো একটু খোঁজ খবর নেওয়া, যাতে আমরা মানে সব কিছু সর্ট আউট করে রাখতে পারি যে পরশুদিন আমি বাইকটা সারাতে পারছি এরকম। তো ব্যাস, আর সেরকম কোনো আজকের মতো ইনফরমেশন দেওয়ার নেই। আজকের দিনটা তাহলে এন্ড হচ্ছে এখানে টনকপুরে। কালকে সকালে তোমাদের আবার এখান থেকে গুড মর্নিং জানাবো এবং আমরা যাত্রা শুরু করব বেনারসের উদ্দেশ্যে। চলো তাহলে টাটা, আজকের মতো গুড নাইট। গুড মর্নিং টনকপুরের হোটেল থেকে। তো আমরা এখন কমপ্লিটলি রেডি হয়ে গিয়েছি, বেরোবো। সমস্ত ব্যাগপত্র গুছানো হয়ে গিয়েছে, ইন্দ্রনীল স্যাডেল ব্যাগ দুটো গাড়িতে বেঁধেও চলে এসেছে। তো চলো এখন বেরোবো, যদিও বা আলো ফোটেনি কিন্তু রাস্তায় কিন্তু প্রচুর লোকজন বেরিয়ে গেছে, তো সেই জন্য এখন বেরোনো যাক। চলো স্টার্ট করা যাক আজকে বেনারসের উদ্দেশ্যে জার্নি। আর এই আমাদের গাড়ি তৈরি হয়ে গিয়েছে, ইন্দ্রনীল জ্যাকেটটা চাপাবে গায়ে আর আমরা বেরোবো। বাইরেটা একবার দেখাই তোমাদেরকে। এটা পুরোপুরি মার্কেট এরিয়া, এখানে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়। এই এলাকা, এখানে এখনও সব দোকানপাট খোলেনি, আর এদের বেসমেন্ট পার্কিং আছে যেরকমটা আগের বারও বলেছিলাম। আমরা যখন টনকপুর থেকে বেরোলাম তখন 623 কিলোমিটার ছিল, এখন 608 কিলোমিটার দেখাচ্ছে গুগলে। তো আমরা এখন NH9 ধরে চলেছি, এই রাস্তাটাই কিন্তু সোজা ধারচুলার ওদিকটা যাচ্ছে। তো আমাদের চারপাশে এই যে জঙ্গল জঙ্গল মতো এরিয়াটা দেখা যাচ্ছে, এটা কিন্তু নান্ধর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অংশটাই। তো এখন আমরা সোজা টনকপুর থেকে এগোচ্ছি খাটিমার দিকে। NH9-এর এই অংশটাকে টনকপুর খাটিমা রোডও বলে। এখান থেকে আমরা আবার NH731-কে ধরবো বাদিক গিয়ে। তো এখনও সেই টার্নটা আসতে প্রায় 7 কিলোমিটার মতো বাকি আছে। আমরা টনকপুরের যে জায়গাটা হোটেলে ছিলাম সেই জায়গাটা ছাড়াও এই NH9-এর উপরেই কিন্তু বেশ কয়েকটা হোটেল রয়েছে, কিন্তু দেখার বিষয় হচ্ছে আমাদের যেহেতু পার্কিং লাগতো, সিকিউর পার্কিং লাগতো, তো সেই জন্য আমরা আর কি এই হোটেলটা চুজ করেছিলাম, হোটেল রেয়াঞ্চ। আচ্ছা, উই নিড রিফুয়েলিং, তেলটা ভরিয়ে নিই। ভোরের কুয়াশা জঙ্গলের মধ্যে দিয়ে কি অপূর্ব লাগছে না, কি অপূর্ব লাগছে রাস্তাটা। পিলভিট ক্রস করে উত্তরাখণ্ড পেরিয়ে আমরা ঢুকে পড়েছি উত্তরপ্রদেশে। আর দেখতে পাচ্ছ চারপাশে কি ভীষণ কুয়াশা,
এখন কিন্তু 7:30 8টা বাজে, বেলা 7:30 8টা। সেই সময় কিন্তু কুয়াশা থাকার কথা না, কিন্তু চারিদিকে রীতিমতো মানে পুরো এলাকাটা মুড়ে রয়েছে কুয়াশার চাদরে। এই রকম কুয়াশা, লিটারেলি ভেরি লেস ভিজিবিলিটি, নট এক্স্যাক্টলি জিরো, কিন্তু খুব কম ভিজিবিলিটি। আশেপাশের লোকজনকে দেখলে তোমরা দেখতে পাবে তারাও কিন্তু কি আছে, গায়ে কিছু না কিছু চাপিয়ে রয়েছে, মানে হালকা হালকা ঠান্ডা রয়েছে। টানকপুর থেকে মোটামুটি প্রায় 100 কিলোমিটার এসেছি, 95 কিলোমিটার মতো এসেছি আমরা। এখন একটা ধাবাতে দাঁড়িয়েছি এই যে রাস্তার ধারে। তো খাওয়া দাওয়া করব, প্রচণ্ড খিদে পেয়েছে, চা খেতে হবে। চাটা খেয়ে এখন আমরা আবার এখান থেকে বেরোবো। এই আসার রাস্তাটার ব্যাপারে তোমাদেরকে তো বলেছি, মানে অ্যাকচুয়ালি এখান দিয়েই আমরা গেছিলাম, সেম রাস্তা। তো সেই জন্য এই রাস্তার ডিটেলস আর আমি দিচ্ছি না ভিডিওতে, কিন্তু যেটুকু রাস্তা এক্সট্রা থাকবে, মানে আমরা তো আজকে লখনৌ অবধি যাচ্ছি না, আমরা বারাণসী যাচ্ছি। তো বারাণসীর যে রাস্তাটা এক্সট্রা থাকবে সেই রাস্তার ডিটেলস তোমাদের সাথে আবার শেয়ার করব আমি এই ভিডিওতে। তাহলে যারা তোমরা বারাণসী থেকে সরাসরি টানকপুর আসছো বা টানকপুর থেকে বারাণসী যাচ্ছ আমাদের মতো, তাদেরও একটা আইডিয়া থাকবে। তো খাবার বলেছি, পরোটা বলেছি, আলু পরোটা, পনির পরোটা, এরকম কিছু, তাই তো? আলু পরোটা, পনির পরোটা বলেছো, আর চা বলেছি। খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে, লিটারেলি প্রচণ্ড। খাবার চলে এসেছে, এই হলো পনির পরাঠা, আর এই হলো আলু পরাঠা, আর এই আমাদের চা। আমার চা শেষ। খেয়ে নিই, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। আমাদের টানকপুরে হোটেল রেয়াংশ থেকে আমরা 233 কিলোমিটার চলে এসেছি। তো এখন এক্স্যাক্টলি বাজে হচ্ছে 12:17। আমরা বেরিয়েছিলাম টানকপুর থেকে 6:30 নাগাদ, ফোনটা পড়ে গেল, 6:30 নাগাদ। তো এখন আর মানে বাকি আছে এখনও অনেকটা কিলোমিটার, সেটা ঠিক কথা, কিন্তু আর কিছুক্ষণেই, আর কিছু কিলোমিটারেই আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো। বেসিক্যালি আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো বলে আমরা 4 চাকার ডিরেকশন দেখে যাচ্ছি, আমরা 2 চাকার ডিরেকশন দেখছি না। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরতে গেলে 60 কিলোমিটার মতো রাস্তা কিন্তু এক্সট্রা, কিন্তু যেহেতু রাস্তাটা ভালো তাই জন্য আমরা পূর্বাঞ্চল ধরে যাব বলে ঠিক করেছি। টানকপুর থেকে বেরিয়ে আমরা ধরেছিলাম NH30। NH30 থেকে আমরা যেহেতু এক্সপ্রেসওয়েটা নেব, তাই জন্য পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের জন্য আমরা এখন ধরেছি লখনৌ ORR। এই আউটার রিং রোড ধরে একটা সার্কুলার টার্ন নিয়ে 40 কিলোমিটার মতো যেতে হবে, তারপর একটা সার্কুলার টার্ন নিয়ে আমরা উঠবো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। যদি কিনা এক্সপ্রেসওয়ে না নিতে হয় তাহলে এই NH30 ধরেই কিন্তু সোজা পৌঁছানো যায় বারাণসী। সেই রাস্তাটা কিন্তু যথেষ্ট ভালো। 12:17 থেকে এখন 3টে বেজে গেছে। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে আর 1 কিলোমিটার মতো দূরে একটা জায়গায় খেতে বসেছি, লাঞ্চ করব। লাঞ্চ করে বেরোবো, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে এক্সিট নেব আমরা সুলতানপুরের এক্সিটটা থেকে, নিয়ে তারপরে ওখান থেকে বারাণসী। মানে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে প্রবাবলি 100 কিলোমিটার মতো পাবো, আই এম নট শিওর। তো খাওয়া দাওয়াটা করে নিই, লাঞ্চ অর্ডার করেছি, আসুক, দেরি করছে দিতে। খাবার চলে এসেছে, এই লাচ্ছা পরাঠা, আর এটা হচ্ছে আলু পরওয়ালের সবজি, মানে হচ্ছে আলু পটলের তরকারি ছিল, যেটা এখানে অর্ধেক গ্রেভি, এটা হচ্ছে তরকারি তুলে নিয়েছি আমরা। আর এটা হচ্ছে ডাল তড়কা। এই হচ্ছে লাঞ্চ। আমরা এখন সুলতানপুর রোড থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের যে এন্ট্রি পয়েন্টটা সেটা দিয়ে ঢুকবো। বাদিক নাও এবার, দেখো নিয়েছো? হ্যাঁ, আগের দিন মিস করে গেছিলাম আমরা এন্ট্রি পয়েন্টটা, আজকে ঠিকঠাক ঢুকেছি।
আমরা সোজা বেরিয়ে গেছিলাম, এখানে নয় অন্য জায়গায় আর কি। আর সামনে টোল গেট আসবে। सुल्तानपुर से एग्जिट करना पड़ेगा ना, ऑनलाइन करेंगे कर दी। আমরা সুলতানপুরের এক্সিটের কাছে চলে এসেছি, আর 200 মিটারে আমরা এক্সিট নেব। এটা হচ্ছে সুলতানপুরের এক্সিটটা। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ছেড়ে দিচ্ছি এবার আমরা। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠেছিলাম, মানে না এক্স্যাক্টলি না, আমরা যখন খাবার খেয়ে স্টার্ট করলাম তখন এক্স্যাক্টলি 3:23 বাজে। 23 মিনিটে লাঞ্চ করেছি আমরা আজকে। তো তারপরে 2 কিলোমিটার পেরিয়ে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠেছিলাম। এখন এক্স্যাক্টলি বাজে 16:53। তো মোটামুটি প্রায় 1.5 ঘন্টার উপরে সময় লাগলো। 121 কিলোমিটার বেরোতে, 122 কিলোমিটার, সরি 122 কিলোমিটার বেরোতে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উপরে সুলতানপুরের এক্সিটটা থেকে বেরিয়ে আমরা বাঁদিক নিয়েছি। তো বাঁদিকে এটা হচ্ছে NH 330। সুলতানপুরের এক্সিটটা দিয়ে বেরিয়ে আমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের যে এক্সিট টোলগেটটা সেটা এলো। সেখানে যে স্লিপটা দিয়েছিল প্রথম, মানে টোল গেটে এন্ট্রির সময়, সেই স্লিপটা দেখাতে হয় তবে গিয়ে এক্সিট করা যায়। সেই সমস্ত করে আমরা বাঁদিক নিয়েছি, নিয়ে এখন NH 330 দিয়ে সোজা যাচ্ছি। আমাদের যে এয়ারবিএনবিটা আমরা বুক করে রেখেছি বেনারসে, সেই এয়ারবিএনবিটার ডিরেকশন দেখে আমরা এক্স্যাক্টলি এগোচ্ছি। বেনারসের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা যে এয়ারবিএনবিটা বুক করেছি সেই এয়ারবিএনবিটা 80 ঘাট থেকে 1 কিলোমিটারের মধ্যে, মানে হাঁটা পথে। তো কিন্তু সেখানে কিন্তু সিকিউরড পার্কিং রয়েছে, এরকম দেখেই আমরা বুক করেছি। আর জায়গাটা গেলে বোঝা যাবে এরিয়াটা কীরকম। খুব একটা কিন্তু কনজেস্টেড নয়, আমরা ছবিতে যা দেখেছিলাম যেটা দেখে বোঝা গেছে। আর এই বেনারসে ঢোকার পর কিন্তু আমরা পরপর অনেকগুলো ফ্লাইওভার্স পেলাম, যার ফলে আমাদের যে লোকেশন সেখানে পৌঁছোতে আমাদের খুব বেশি টাইম কিন্তু লাগছে না। বেনারসে আমরা অলরেডি এয়ারবিএনবি বুক করে নিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম। তো আমরা 8:30টার মধ্যে পৌঁছে গেছি এখানে। পৌঁছে এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, ডিনার চলে এসেছে। ডিনার জোম্যাটোতে অর্ডার করেছি, ডিনার খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। আর শরীর একেবারে দিচ্ছে না, ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছি আমরা। এই প্রপার্টিটা খুব সুন্দর, প্রপার্টিটার একটা ট্যুর আমি সকালবেলা দেব, দিয়ে এই ভিডিওটা, মানে এই পর্বটা আমি এন্ড করব। তাহলে কালকে ট্যুরটার জন্য ওয়েট করো। কিন্তু সকালে তোমাদেরকে রুম ট্যুর দেবো বলেছিলাম, তো তার আগে গুড মর্নিং। একটা রুম ট্যুর দিয়ে দিই। এই রুমটা হচ্ছে টেরেসের উপর, ঠিক আছে? এই টেরেসে ঢুকে এই আমাদের রুম কিন্তু প্রচণ্ড ছড়ানো, ইগনোর দ্যাট। তো রুমটা অনেকটাই বড়, টিভি আছে, একটা টেবিল আছে, এটা খাবার টেবিল আছে। এখানে একটা রিডিং টেবিল দিয়েছে, একটা বইও দিয়েছে সুন্দর সুন্দর, একটা আয়না আছে। অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম। ওয়াশরুমটাও খুবই সুন্দর,
মানে পরিষ্কার পরিচ্ছন্ন, সব থেকে বড় কথা। আর এই সাইডটায় একটা কমন ব্যালকনি আছে, যেটা দিয়ে নিচটা দেখা যায়। নিচেই যে আমাদের বাইক পার্ক করা আছে, ওই যে ইন্দ্রনীল নিচে গেছে। তো this is how our stay in Varanasi for next one day is. next one day না, আজকেই is. তো চলো, আজকের এই ভিডিওটা মানে এই পর্বটা আমি শেষ করছি এখানেই। বারাণসীতে আমরা মেইনলি থাকার উদ্দেশ্য হচ্ছে ফুড এক্সপ্লোর করা, বিভিন্ন ধরনের খাবার খাবো এখানে, যে জিনিসগুলো কোনোভাবে, যে টেস্টটা কোনোভাবেই কলকাতাতে অ্যাভেলেবেল হলেও পাওয়া যায় না। তো সেই জন্য বারাণসীতে একটা দিন স্টে করা, তারপরে ইন্দ্রনীলের গাড়িটার কাজটাও করাবো। তো এই সমস্ত কিছু তোমরা দেখতে পাবে আমাদের লাস্ট এপিসোডে এবং আমাদের বাড়ি ফেরাও। তাহলে চলো, আজকের মতো টাটা।